হ্যালো স্টুডেন্টস, আজকে আমি অ্যালডিহাইডের যে নেক্সট পার্টটা আমি পড়াতে যাচ্ছি এবং আজকে যে পার্টটা পড়াতে যাচ্ছি অ্যালডিহাইডের এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট এবং এখানে দুটো মেন রিয়াকশানের কথা আজকে আমি বলতে যাব এবং সেই রিয়াকশানটার নাম হচ্ছে ক্যানিজারো রিয়াকশান এবং অ্যালডল কনডেনসেশন রিয়াকশান, যেটা তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ভাইটাল দুটো রিয়াকশানের মধ্যে দুটো পড়ছে। এবং অ্যালডিহাইডের মধ্যে আগে আমি কয়েকটা জিনিস একটু বলে দিচ্ছি, তো শুনে নাও ভালো করে। দেখো এখানে এটা ফর্মালডিহাইড লিখলাম, আর CH3CHO এটাকে আমি অ্যাসিটালডিহাইড লিখলাম। প্রথমে আগে দেখো এই CHO মূলকটাকে আমরা অ্যালডিহাইড মূলক বলি। এই CHO মূলকটা প্রথম যে কার্বনের সঙ্গে লেগে রয়েছে তাকে আমরা আলফা কার্বন পরমাণু বলি, অর্থাৎ আলফা কার্বন অ্যাটম। তাহলে CHO র্যাডিক্যালটা বা মূলকটা প্রথম যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনটাকে আমরা আলফা কার্বন অ্যাটম বলি, এবং সেই কার্বনের সঙ্গে যে এইচটা লেগে থাকে এই এইচটা তাকে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারি। শুনতে পেলে? তাহলে হোয়াট ইজ আলফা হাইড্রোজেন? বলছে CHO র্যাডিক্যাল বা মূলকটা অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপটা প্রথম যে কার্বনের সঙ্গে লেগে থাকে তাকে আমরা আলফা কার্বন বলি, আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে তাকে আলফা হাইড্রোজেন বলি। আর দেখো এটা হচ্ছে CHO র্যাডিক্যাল, এটার মধ্যে কি কোনো আলফা কার্বন আছে? দেখো নেই, অর্থাৎ আলফা কার্বন যদি না থাকে তাহলে এই হাইড্রোজেনকে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারবো না, অর্থাৎ এটাকে আলফা এইচ বলতে পারবো না, তাই তো? কারণ যেহেতু এটা আলফা কার্বন নেই। তাহলে এখানে দু ধরনের অ্যালডিহাইডের কথা আমরা দেখলাম। তাহলে এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, যার মধ্যে আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন অ্যাটম রয়েছে, এবং এটা হচ্ছে ফর্মালডিহাইড, যার মধ্যে আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন নেই, তাই তো? এরকমভাবে আমরা যদি এই জিনিসটাকেও বলি, এটা দেখে নাও, CH3 CH2 CHO এরকম। তাহলে তুমি বলবে প্রথমে CHO মূলকটা এই কার্বনের সঙ্গে যুক্ত, এটাকে আলফা বলে, তারপরটাকে বিটা বলে, এই করে নামকরণ হয়। তাহলে এখানে এটা হচ্ছে আলফা এইচ, মনে থাকে যেন। তাহলে এটার মধ্যেও ঠিক আরেকটা আমি এখানে দেখাচ্ছি, দেখো C6H5CHO, এটাকে আমরা বলি বেঞ্জাল ডিহাইড। বেঞ্জাল ডিহাইডকে তুমি এরকমভাবেও লিখতে পারো, এইটা বেঞ্জিন রিং, তার মাথায় একটা এইচ বেরিয়ে গিয়ে CHO, বেঞ্জিন থেকে একটা এইচ বেরিয়ে গিয়ে CHO, অর্থাৎ C6H5CHO। তাহলে দেখো এই CHO মূলকটা, এই যে কার্বন, এটা কিন্তু আলফা কার্বন বলতে পারি না, কারণ এটা একটা মূলক, এটা হচ্ছে ফিনাইল গ্রুপ, তাই তো? অর্থাৎ এখানে কিন্তু আলফা কার্বন নেই, ফলে এটা আলফা হাইড্রোজেনও আমরা বলতে পারি না। তাহলে এই যে ফর্মালডিহাইড, এটাকে বলে বেঞ্জাল ডিহাইড, এদের মধ্যে কোনো আলফা এইচ পরমাণু থাকে না, আলফা এইচ অ্যাটম নেই। কিন্তু অ্যাসিটালডিহাইড, এটার নাম আমরা কি বলতে পারি? 1 2 3 প্রোপ্যানালডিহাইড, এগুলোকে আমরা বলতে পারি এদের মধ্যে আলফা এইচ রয়েছে। ভালো কথা। এবারে দেখো প্রথম বিক্রিয়াটা বা রিয়াকশানটাকে আমরা বলতে পারি ক্যানিজারো বিক্রিয়া। হলো, ইংলিশে লিখছি ক্যানিজারো রিয়াকশান। ওকে, দেখে নাও। প্রথমে বলি এই ক্যানিজারো রিয়াকশান কারা পারে? বলো, যাদের মধ্যে এই আলফা এইচ নেই, অর্থাৎ ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, এরা কিন্তু এই ক্যানিজারো রিয়াকশান টেক পার্ট করবে, অংশ নেবে। এবং কিভাবে করবে একটু দেখে নাও। প্রথমে আমি এখানে দেখো, ভালো করে দেখো, 2 অণু অর্থাৎ 2 মলিকিউলস আমি ফর্মালডিহাইডকে নিয়েছি। বুঝতে পারলে কি বললাম? এবং এই বিক্রিয়াটা সবসময় মনে রাখবে 50% NaOH এর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে, এটা রিয়েজেন্ট। ওকে, তাহলে ফর্মালডিহাইড 2 অণু নিয়েছি, 2 মলিকিউলস ফর্মালডিহাইড নিয়েছি, যাদের মধ্যে কোনো আলফা এইচ থাকবে না। এবারে দেখো এই দুটো মলিকিউলসের মধ্যে নিয়ম হচ্ছে একটা মলিকিউলস অক্সিডাইজড হবে মানে জারিত হবে, আর একটা মলিকিউলস বিজারিত হবে মানে রিডিউসড হবে। মনে থাকবে কি বললাম? তাহলে দেখো অ্যালডিহাইড হচ্ছে মাঝখানে থাকে, আমি বলেছিলাম অ্যালডিহাইডকে জারিত করলে বা অক্সিডাইজড করলে হয় অ্যাসিড। তাহলে মনে করো এটাকে অক্সিডাইজড করলে এটা হবে ফর্মিক অ্যাসিড, তাই তো? CHOকে জারিত করলে বা অক্সিডাইজড করলে হয় COOH। বুঝতে পারছো? এটা ফর্মিক অ্যাসিড হলো HCOOH। আর এটাকে বিজারিত করলে, বলো, এটা অ্যালডিহাইডকে বিজারিত বা রিডিউসড করলে হয় অ্যালকোহল। তাহলে এখানে এটাকে বিজারিত CHOকে বিজারিত করলে বা রিডিউসড করলে হয় CH2OH, তাই না? দেখো ভালো করে, এটা হয়ে যায় CH2OH, এই জিনিসটা চলে আসে, তাই না? এই CHOকে রিডিউসড করলে হয়ে যায় CH2OH। এই CH2OH আর এটাকে যদি এক করে দাও, তুমি দেখো এটা কী নাম আসছে? CH3OH, অর্থাৎ এটাকে আমরা মিথানল বলি, তাই তো? তাহলে ভালো করে দেখো, এইখান থেকে এইটুকুনিকে
আমরা এটাকে বলে অক্সিডেশন, মানে জারণ। আর যদি এইখান থেকে এইটুকুনিকে আমরা বলি, এটাকে আমরা বলি রিডাকশান, মানে বিজারণ। কিন্তু দেখো এখানে যে অ্যাসিড তৈরি হলো, এটা আবার বেস আছে, এর সাথে রিয়াকশান করে এটা একটা সল্ট হয়ে যায়। অর্থাৎ এটা এইচ যেটা ছিল ফর্মিক অ্যাসিড, সেখানে এইচের জায়গায় তুমি এনএ করে দেবে, অর্থাৎ সোডিয়াম ফরমেট করে দেবে। এটা প্রথমে অ্যাসিড তৈরি হয়, পরে সেটা সোডিয়ামের সাথে এনএইচের সাথে রিয়াকশান করে সোডিয়াম ফরমেট তৈরি করে। তাহলে কি হলো, কি জিনিসটা দেখলাম, এখানে দুই মলিকুলস আলফা এইচ নেই এমন ফর্ম অ্যালডিহাইডকে নিয়েছিলাম, তার মধ্যে এনএইচ হচ্ছে 50% রিয়েজেন্ট, তার মধ্যে ওয়ান মলিকুলস অক্সিডাইজড হলো, অর্থাৎ এক অণু জারিত হলো হয়ে অ্যাসিড তৈরি করলো, দেখো, আর এক অণু বিজারিত হলো হয়ে তৈরি করলো, বলো, অ্যালকোহল, তাই তো? তাহলে ফর্মিক অ্যাসিড থেকে হলো ফর্মালডিহাইড থেকে প্রথমটা জারিত হয়ে তৈরি করলো অক্সিডাইজড হয়ে ফর্মিক অ্যাসিড, আর এটা ফর্মালডিহাইড থেকে তৈরি হলো, বলো, মিথানল বা মিথাইল অ্যালকোহল। বুঝে গেছে? আচ্ছা, এবারে দেখো যে এই যে রিয়েকশানটা, এটাকে আমরা বলছি ক্যান্নিজারো রিয়েকশান, মনে থাকবে। এখানে তোমার মনে রাখার জন্য একটা বাংলায় একটা কথা বলে দিচ্ছি, বয় বেশি বয় বিজারণ। অর্থাৎ এখানে যদিও দেখো এই দুজন যদি আলাদা হতো, তাহলে যার আণবিক গুরুত্ব বেশি সে বিজারিত হতো। এই দুটো যেন মলিকিউলস এখানে এক আছে, আবার আমি দেখাবো একটু পরে, দেখবে যে এই দুটো মলিকিউলস আলাদা, অর্থাৎ দুটো আলাদা অ্যালডিহাইডও থাকতে পারে। আমি এখানে আরেকটা উদাহরণ এরকম দিচ্ছি, দেখো, লক্ষ্য করো, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, বুঝতে পারলে? দুই অণু বেঞ্জালডিহাইড নিয়েছি, 50% এনওএইচ, ভালো কথা। তাহলে দেখো এটাও কী হবে, এক অণু জারিত হবে, তাহলে জারিত হওয়ার অর্থ হচ্ছে অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড হয়, তাহলে C6H5, এটা কি হতো COOH, কিন্তু এইচ না হয়ে বলেছে কি এনএ হয়ে যাবে, তার মানে এটা জারিত হয়ে প্রথমে অ্যাসিড তৈরি করবে, এটা অক্সিডেশন হয়ে, দেখো CHOকে জারিত করে COOH হতো, কিন্তু এটা এনএ হয়ে যাবে, প্রথমে অ্যাসিড তৈরি করবে, এটা এনওএইচের সাথে রিয়েক্ট করে এটা সোডিয়াম বেঞ্জয়েড বলে। আর এই এক অণু বিজারিত হয়, ওয়ান মলিকুলস অ্যালডিহাইডকে বিজারিত করলে আমরা অ্যালকোহল হই, মানে রিডিউসড করলে CH2OH, দেখো C6H5CH2OH, অর্থাৎ এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, তাকে বিজারিত করলো, এটা রিডিউসড হলো, এটা বেঞ্জাইল অ্যালকোহল। তাহলে আবার বলছি, এখানে দেখো দুই অণু বেঞ্জালডিহাইড নিয়েছি, এগুলোকে বেঞ্জালডিহাইড বলে। তাহলে তার মধ্যে এক অণু বেঞ্জালডিহাইড হচ্ছে জারিত হয়ে প্রথমে বেঞ্জয়িক অ্যাসিড তৈরি করেছিল, তারপর এটাকে সোডিয়াম বেঞ্জয়েট নামে একটা সল্ট তৈরি করলো। আর আরেকটা অণু মলিকুলস, সেটা কি হলো, বিজারিত হয়ে হলো অ্যালকোহল, ওটা বেঞ্জাইল অ্যালকোহল বলে, C6H5CH2OH হলো। এটাও হচ্ছে ক্যান্নিজারো, এটা হচ্ছে ক্যান্নিজারো। কিন্তু এখানে দেখো দুই ক্ষেত্রেই দুটো মলিকুল সেম ছিল, কিন্তু এরপরে আমি যেটা বলছি মিশ্র ক্যান্নিজারো, অর্থাৎ মিক্সড ক্যান্নিজারো, দেখে নাও, মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়া। এখানে কিন্তু আমি দুটো আলাদা মলিকুলস নিলাম, বুঝতেই পারছো, এটা নিয়েছি বেঞ্জালডিহাইড, ভালো কথা, আর আমি একটা নিয়েছি ফর্মালডিহাইড, দেখো দুটো কিন্তু আলাদা, এতক্ষণ দুটো এক ছিল, এখানে কিন্তু ওই সেম রিয়েজেন্ট নিলাম, 50% এনওএইচ, ভালো কথা। এর এখনও জারিত হবে, এখনও বিজারিত হবে, কে জারিত হবে কে বিজারিত হবে, বললো কে অক্সিডাইজড হবে কে রিডিউসড হবে। আমি বয় বেশি বয় বিজারণ বলেছি, বুঝতে পারছো, এর মলিকুলার ওয়েটটা বেশি, অর্থাৎ এর আণবিক গুরুত্ব বেশি, তাহলে যার বেশি সে বিজারিত হবে, মানে রিডিউসড হবে, তাহলে যার মলিকুলার ওয়েট বেশি সে কিন্তু রিডিউসড হবে, আর যার কম সে জারিত হবে, অর্থাৎ অক্সিডাইজড হবে। দেখো তাহলে এই অক্সিডাইজড হলে অ্যাসিড তৈরি করবে, কী হবে, COOH হওয়ার কথা, কিন্তু হবে Na, বুঝতে পারছো, সোডিয়াম ফর্মেট, প্রথমে ফর্মালডিহাইড থেকে তৈরি হতো ফর্মিক অ্যাসিড, কিন্তু এখানে সল্টটাকে বলে সোডিয়াম ফর্মেট। আর এটা কী হবে, বেশি এই বিজারিত হবে, বিজারিত হলে কী হয়, অ্যালকোহল তৈরি হয়, C6, বলো, H5CH2OH, তাহলে যার কম মলিকুলার রেট সে অক্সিডাইজড হলো, দেখো ও লিখলাম, অক্সিডেশন। আর যার বেশি মলিকুলার রেট সে বিজারিত হলো, রিডিউসড হলো, আর লিখলাম, হলো। তাহলে এখানে হলো সোডিয়াম ফরমেট, আর এটা হলো, বলো, এটা CH2OH, সরি, এটা বেঞ্জাইল অ্যালকোহল, তাই তো? এটাকে বিজারিত করলে অ্যালকোহল হবে বলেছি, তাহলে এটা বেঞ্জাইল অ্যালকোহল হয়েছে। আচ্ছা,
আচ্ছা, এই হলো মিশ্র ক্যান্নিজারো। তাহলে ক্যান্নিজারো বিক্রিয়াটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এবার আমি যে বিক্রিয়াটার কথা বলছি সেটাকে আমরা বলছি ত্রিশঙ্কু বিক্রিয়া। ত্রিশঙ্কু বিক্রিয়া, ভালো করে একটু লক্ষ্য করো। ত্রিশঙ্কু বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা যে অ্যালডিহাইডটাকে নেব সেই অ্যালডিহাইডের মধ্যেও আলফা এইচ থাকতে হবে, অর্থাৎ এখানে কিন্তু ফর্মালডিহাইড বিক্রিয়া করবে না, অ্যাসিটালডিহাইড করবে। CH3 CHO, দেখো অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইড এখানে অ্যালুমিনিয়াম ইথক্সাইড, আবার বলছি যে রিয়েজেন্টটাকে বারবার করে মনে রাখবে, AlO(C2H5)3, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড, Al ব্র্যাকেটে O(C2H5)3। এই অ্যালুমিনিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে এটা আলফা এইচ যুক্ত অ্যালডিহাইডকে যদি আমরা বলো মানে বিক্রিয়া করে, রিয়াকশান করে, তাহলে এস্টার তৈরি হবে এখানে। তাহলে এস্টারের সংকেত কি বুঝতে পারছো, মাঝখানে C+ও থাকবে, তাহলে এটার নাম হলো ইথাইল অ্যাসিটেট। বুঝতে পারলে এটার নাম কি বলো, ইথাইল অ্যাসিটেট, অর্থাৎ এটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের 2 মলিকিউলস নিয়েছি, এটা আলফা এইচ থাকতে হবে এই অ্যালডিহাইডের মধ্যে, অর্থাৎ অ্যাসিটালডিহাইড একটু আগে যেটা বলেছিলাম, সেই আলফা এইচ যুক্ত অ্যালডিহাইড এই অ্যালুমিনিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে রিয়াকশান করে তৈরি করছে কি বলো, ইথাইল অ্যাসিটেট, অর্থাৎ এস্টার তৈরি করছে। এই রিয়াকশানটাকে আমরা ত্রিশঙ্কু বিক্রিয়া বা ত্রিশঙ্কু রিয়াকশান বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। এরপর আমি যেটা বলছি অ্যালডল কনডেনসেশন। কি বললাম বল, অ্যালডল কি কনডেনসেশন রিয়াকশান। এটা দেখো অবশ্যই বলছি যাদের মধ্যে আলফা এইচ আছে তারাই পারবে, যাদের মধ্যে নেই তারা পারবে না। এখানে শুধু অ্যালডিহাইড কেন, কিটোনেরও এই বিক্রিয়া সাড়া দিতে পারে। ভালো করে একটু দেখে নাও কারা কারা পারে। দেখো CH3CHO যেটাকে অ্যাসিটালডিহাইড বলে, এটা আলফা কার্বন, তার সঙ্গে এটাকে আমরা আলফা এইচ বলি, তাহলে এই রিয়াকশানে সাড়া দেবে। আবার তুমি দেখো কিটোন CH3CO CH3 অ্যাসিটোন, তাই তো, এটাকে তুমি যদি এরকমভাবে লেখো তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, কারণ সিও মূলকটা বলো এর সঙ্গে যুক্ত, আবার এর সাথেও যুক্ত, দুটোই আলফা কার্বন, তাহলে এটাও আলফা কার্বন এইচ, এটাকেও বলে আলফা এইচ, তাই তো, এটাও আলফা এইচ, এটাও আলফা এইচ, এটা দুজনেই কিন্তু এই বিক্রিয়াটা মানে কী বলবো বলো, অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া সাড়া দেবে। এবং এখানে কীরকমভাবে বিক্রিয়াটা তৈরি করবে একটু দেখো। অ্যালডিহাইড বা কিটোন যাদেরকে আমরা কার্বনিল যৌগ বলি, অর্থাৎ যাদের মধ্যে আমরা আলফা এইচ পরমাণু থাকবে, তারা এই বিক্রিয়ায় অংশ নেবে। আর কি লঘু অ্যাসিড কিংবা লঘু ক্ষারের সাহায্যে বলো এক কথায় এই বিক্রিয়াটা ঘটবে। এবং এই বিক্রিয়ায় এই দুটো অণু বা দুটো মলিকিউলস যদি যুক্ত হয়ে যায় এবং যুক্ত হওয়ার পর বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগ, আবার বারবার করে বলছি যৌগটার নাম মনে রাখবে, আমি এক্ষুনি বিক্রিয়াটা দেখাচ্ছি, বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগ তৈরি করবে এবং একেই আমরা অ্যালডল বলি। হ্যাঁ, এর পরবর্তীকালে একে উত্তপ্ত করলে এর থেকে জল বেরিয়ে যাবে এবং সেই জল বেরিয়ে যাওয়ার পর মানে অ্যালডিহাইড মানে যে যৌগটা ছিল সেটা দেখবে অ্যালকিন বা এরকম জাতীয় যৌগ তৈরি করছে। এবার আমি দেখাচ্ছি, পরপর একটু দেখে নাও। অ্যালডিহাইড তৈরি করবে কীরকম জিনিসটা একটু দেখে নাও ভালো করে। দেখো বিক্রিয়ার মেকানিজমটাকে বারবার করে বলছি, একটু মনে রাখবে, যেভাবে আমি দেখাচ্ছি এটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে এটা অ্যালডল কনডেনসেশন। দেখো কনডেনসেশন মানে ঘনীভবন, মানে জল বেরিয়ে যাওয়া। তাহলে দেখো কিভাবে আমি লিখছি রিয়াকশানটা, বুঝতে পারছো? এটা অ্যাসিটালডিহাইড CH3CHO, আমি তলায় সংকেতটা লিখে দিচ্ছি CH3CHO, এটা অ্যাসিটালডিহাইড, বুঝতে পারলে? এবার দেখো তার পরেরটাও আমি অ্যাসিটালডিহাইড লিখছি, কিন্তু কীভাবে লিখলাম বুঝতে পারলে? দেখো CH3কে ভেঙেছি, CH2 আর H একই হলো, CH3 হয়েছে এটা, তারপরে দেখো CHO হয়ে গেছে এটা। আচ্ছা, এবারে দেখো এটা লঘু ক্ষারের উপস্থিতিতে বলেছি এই বিক্রিয়াটা করতে হবে। তাহলে লঘু অ্যাসিড কিংবা লঘু ক্ষারের উপস্থিতিতে যদি বিক্রিয়া করো, তাহলে আমরা লঘু ক্ষার এখানে লঘু NaOH দিলাম। বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা করছে কি হচ্ছে লক্ষ্য করো একটু। প্রথমে দেখো এখানে কি ছিল, এই জায়গাটা CH3
দেখো লিখছি CH3, সি তলায় এইচ ছিল, একই আছে। এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড করে দাও, আর এই ও আর এইচকে একসঙ্গে জুড়ে দাও। তার মানে দেখো OH হয়ে গেল। বুঝতে পারছো কী বললাম? এই কার্বনের সঙ্গে এই কার্বন একটা বন্ড করে দাও, আর এই ও আর এইচটাকে জুড়ে দাও, OH হয়ে যাবে। তখন এই বরাবর বন্ড না করে সেটাকে সিঙ্গেল বন্ড করে দিয়েছি, হয়েছে। এটা বন্ড করলাম, তার সাথে কোনটাকে যুক্ত করতে বলেছি CH2, এইচটা তো এখানে চলে গেছে OH রূপে, তাহলে কী পড়ে রইলো বলো? CH2। ভালো কথা। আর কি পড়ে রইলো? এই বাকি পুরো CHO মূলকটা। বুঝতে পারলে কী বললাম? দেখো CH3 ও আর এইচ মিলে OH করে দিয়েছি, দুটো কার্বনকে এখানে বন্ড করে যুক্ত করে দিয়েছি। তারপরে দেখো CH2 যা ছিল যা যা রেখে দিয়েছি, হলো। এই অংশটাকেই দেখো ভালো করে দেখো, CHO মূলকটা এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। বুঝতে পারছো? আবার বলছি CHO মূলক প্রথম যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে আলফা, তারপর এটাকে বিটা কার্বন বলে। তাহলে বিটা কার্বনের মধ্যে OH আছে বলে এই যৌগটাকে আমরা বিটা হাইড্রক্সি বলো অ্যালডল যৌগ আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এই যৌগটার নাম কী? তোমাকে যদি ইউপ্যাক নাম বলো তাহলে এটার নাম কী হবে বলো তো? এই যৌগটাকে এমনিতে তো আমরা অ্যালডল যৌগ বলছি, অ্যালডল যৌগ বা কম্পাউন্ড, এবং এটার নাম হচ্ছে, তুমি যদি ইউপ্যাক নাম করো 1 2 3 4, তাহলে 4 হাইড্রক্সি, দেখো একটা লিখছি 4 বলো হাইড্রক্সি। বুঝতে পারছো? 1 2 3 4, চারের মধ্যে OH আছে মানে 4 হাইড্রক্সি বিউটান্যাল। বিউট কেন চারটে আছে, আর CHO থাকলে অ্যানাল কথাটা হয় বিউটান্যাল, 4 হাইড্রক্সি বিউটান্যাল। বুঝলে কি বললাম? একে যদি একটু সামান্য উত্তপ্ত করি, এর মধ্যে থেকে 1 মলিকিউল ওয়াটার বেরিয়ে যাবে। দেখো ওয়াটারটা কীভাবে বেরোবে? এখানে H2 ছিল, আমি একটা কাজ করলাম, একটা H কমিয়ে নিয়ে এর ওপরে একটা H করে দিলাম। বুঝতে পারছো? H2 ছিল তো, মানে দুটো H ছিল, আমি একটা Hকে নিচে লিখে আর একটা Hকে এর মাথায় করে দিলাম, তাহলে এখানে CH2 এর জায়গায় একটা H করে দিলাম। তাহলে দেখো এবারে যদি এই দুটো বেরিয়ে যায়, জল তৈরি হচ্ছে, তার মানে জল বেরিয়ে গেলে এখানে এই সিঙ্গেল বন্ডটা তখন হয়ে যাবে ডবল বন্ড। তাহলে কী কী পড়ে থাকলে একটু বলো দেখি। এখানে CH3, ভালো কথা। ওপর থেকে দেখো সি, তলায় H ছিল, তো এই বন্ডটা সিঙ্গেল থেকে কী হয়ে গেল বলো? ডবল, কারণ এই জলটা বেরিয়ে গেছে। তারপরে কি পড়ে রয়েছে বলো? CH হয়েছে, বুঝতে পারছো? তারপরে CHO যেমন ছিল, হলো এই যৌগটা। আচ্ছা, এটাকে চলতি ভাষায় আমরা বলতে পারি ক্রোটান্যালডিহাইড। আবার বলছি ক্রোটান্যালডিহাইড, মনে থাকবে। এবং এর যদি ইউপ্যাক নাম তুমি বলো 1 2 3 4, 4 থাকলে আমরা বিউট বলি। তারপরে দেখো ইনটা 2 আছে, তাহলে বিউট 2 in 1 অ্যানাল। বুঝতে পারলে? বিউট কেন চারটে আছে, বিউট 2 দেখো ইন আছে 2 ইন, তাহলে বিউট 2 in 1 অ্যানাল, অ্যানাল মানে CHO থাকলে 1 অ্যানাল, তাহলে বিউট 2 in 1 অ্যানাল বা ক্রোটান্যালডিহাইড হচ্ছে চলতি কথায় বলে। তাহলে এই পুরো বিক্রিয়াটা আরেকবার বলছি, দেখো এটাও অ্যাসিটালডিহাইড কীভাবে এঁকেছি, এটাও অ্যাসিটালডিহাইড। দেখো দুই অণু এক, যাদের মধ্যে আলফা H থাকতেই হবে, দুটো অণু লিখেছি, তাদের মধ্যে দেখো এই প্রথমে কি করলাম বলে যুক্ত হচ্ছে ও আর এইচটা যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে এই দুটো কার্বনের মধ্যে একটা বন্ড তৈরি হবে। দেখো ওই যুক্ত কার্বনের মধ্যে একটা বন্ড, আর বাকি যা আছে সব এক, তাই তো? এটাকে বলে অ্যালডল যৌগ। এবং বিটা হাইড্রক্সি অ্যালডল যৌগ কেন বলি? বিটার দেখো OH-টা রয়েছে বলে বিটা হাইড্রক্সি অ্যালডল যৌগ বলে এই পুরোটাকে বলে। আর কি বললাম? তারপরে এখানে H2 ছিল, CH2 একটা Hকে কমিয়ে আমি উপরে করে নিলাম। পরে যদি একটু উত্তপ্ত করি, এখান থেকে এখনও জল বেরিয়ে গেল, ওয়াটার মলিকিউল রিমুভ হলো, এই সিঙ্গেল বন্ডটা তখন হয়ে গেল কি বলো? ডবল বন্ড। আর বাকি এখান থেকে ওয়াটার বেরিয়ে গেল, আর বাকিটা দেখো একই রয়ে গেল, এবং তখন এটার নাম হয়ে গেল ক্রোটান্যালডিহাইড। ওকে, এটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। ঠিক আছে? এবারে তুমি কিটোনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস পড়বো। এবার আমি একটা মিশ্র অ্যালডল পড়াচ্ছি। মিশ্র অ্যালডল কথাটা মানে হচ্ছে দুটো জিনিস মিশে আছে, একজনের মধ্যে আলফা H দেখো নেই, আর একজনের মধ্যে আলফা H থাকবে। তাহলে ভালো করে দেখো, এই বিক্রিয়াটাকে আমরা ক্লেইসন স্মিথ বিক্রিয়া বলি। ক্লেইসন স্মিথ, বাংলায় কি বললাম? ক্লেইসন স্মিথ বিক্রিয়া। দেখো এটাও অ্যালডল কনডেনসেশনেরই মতো, C6H5CHO। বুঝতে পারছো? এটা বেঞ্জালডিহাইড লিখেছি। দেখো বেঞ্জালডিহাইডের মধ্যে কোনো আলফা H নেই কিন্তু, বারবার করে বলছি। আবার দেখো এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, দেখো যার মধ্যে আলফা H আছে। তাহলে একটা মলিকিউল যার মধ্যে আলফা H নেই,
আর এটা আর একটা মলিকিউলস যার মধ্যে আলফা এইচ আছে, বারবার করে বলছি দেখো। এটাও লঘু ক্ষারের উপস্থিতিতে যেন বিক্রিয়াটা করে, মানে ডায়ালুট বেস। ভালো কথা। এটাও ঠিক দেখো, এই ও আর এইচ যুক্ত হয়ে যাবে এখানে, তাহলে কী তৈরি হবে? C6H5 যা ছিল তাই থাকবে, তলায় এখানে এইচ আছে, এখানে OH হয়ে যাবে, বুঝতে পারছো? এই OH এই দুটো কার্বনের মধ্যে যুক্ত হয়ে যাবে, CH2, বাকি কি? সিঙ্গেল বন্ড এইচ, বুঝতে পারলে? দেখো এবারে ঠিক সিমিলার, একেও যদি তুমি উত্তপ্ত করো, এখান থেকে 1 মলিকুল ওয়াটার রিমুভ হবে। তাহলে এখানটাও কী করবে? একটা এইচকে আমি কমিয়ে নিয়ে, দুটো এইচ ছিল তো, একটা এইচকে আমি ইচ্ছে করে ওপরে করে নিলাম। ওকে, এটাও ঠিক দেখো, জল বেরিয়ে গেল এখান থেকে। জল বেরিয়ে গিয়ে কী পড়ে থাকলো বলো? C6H5 যা ছিল লিখবো, ভালো কথা। সি তলায় এইচ থাকবে, এই সিঙ্গেল বন্ডটা কী বন্ড হয়ে যাবে বলো? ডবল বন্ড হয়ে যাবে। তারপরে কি আছে বলো? CH, তারপরে তলায় যা আছে রইল, হলো। এই যৌগটাকে বারবার করে বলছি, এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এটার নাম হচ্ছে সিনাম্যালডিহাইড। সিনাম্যালডিহাইড, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। তাহলে এখানে এইচএন স্পিড কথাটা মানে হচ্ছে মিশ্র, অর্থাৎ দুটো বিভিন্ন রকম, একটা হচ্ছে আলফা এইচ নেই, আলফা এইচ অ্যাটম, আর একটার মধ্যে আলফা এইচ অ্যাটম আছে, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, CH3CHO, আর এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, C6H5CHO, বুঝতে পারলে? দুজন রিয়াকশান করলো, ওই একই বিক্রিয়া করে সিনাম্যালডিহাইড তৈরি করলো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যেটা বলতে যাচ্ছি দেখো, দুজনের মধ্যে যদি পার্থক্য বলে, অর্থাৎ এটা কি CH3CHO আর এটা হচ্ছে HCHO, এদের মধ্যে যদি পার্থক্য বলে তুমি কি করবে? প্রথমে বুঝতে পারছো, এটা অ্যাসিটালডিহাইড, এটা ফরমালডিহাইড, এর মধ্যে আলফা এইচ আছে, এর মধ্যে আলফা এইচ নেই। তাহলে আলফা এইচ যখন আছে, তাহলে এ অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া করবে, আর এ সেই বিক্রিয়া পারবে না, মানে এই বিক্রিয়া অংশ নেবে না। আবার এর মধ্যে আলফা এইচ নেই, এ আবার ক্যাননিজারও পারবে, এ কিন্তু আবার ক্যাননিজারও পারবে না। তাহলে আবার বলছি, এ অ্যালডল রিঅ্যাকশান পারবে, এ পারবে না। এ আবার ক্যাননিজারও রিয়াকশান পারবে, এ কিন্তু ক্যাননিজারও রিয়াকশান পারবে না। এছাড়া আরেকটা কথা বলেছিলাম, অ্যামোনিয়ার সাথে যদি তুমি রিয়াকশান করো, এই জুট বিক্রিয়া বা অ্যাডিশন কম্পাউন্ড, যেটাকে আমরা বলি অ্যাডিশন রিয়াকশান করবে, মানে জুট বিক্রিয়া করবে, এ কিন্তু অ্যামোনিয়ার সাথে জুট বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশান করতে পারে না ফরমালডিহাইড, তার জায়গায় ইউরোট্রপিন তৈরি করে। একটু মানে আগের দিনের ভিডিওটা দেখবে, আমি লিখেছিলাম ইউরোট্রপিন। তাহলে অ্যামোনিয়ার সাথে রিয়াকশান দিয়েও এই দুজনের মধ্যে কিন্তু তুমি পার্থক্য করতে পারো। কী কী পার্থক্য? যে কী বললাম? ফরমালডিহাইড ইউরোট্রপিন করে, জুট বিক্রিয়া করে না, অ্যাডিশন রিয়াকশন করে না, কিন্তু অ্যামোনিয়ার সাথে অ্যাসিটালডিহাইড জুট বিক্রিয়া করতে পারে। এখানে আর একটা কোশ্চেন হয়, ফরমালিন কি? ফরমালিন তোমরা আজকে মাঝে মাঝে শুনবে যে মাছ মাংস সংরক্ষণে বা প্রিজারভেটিভ রূপে আমরা ফরমালিন ইউজ করি অনেক সময়। তাহলে এই